গল্পটি ভবিষ্যতের এমন এক পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের শেষ প্রচেষ্টা CW7 আর্টিফিশিয়াল কুলিং পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে দিয়েছিল পৃথিবীর তাপমাত্রা কমানোর জন্য। কিন্তু তাদের এই প্রচেষ্টা হিতে বিপরীত ডেকে নিয়ে আসে, যার কারণে সমস্ত পৃথিবী বরফে ঢাকা পড়ে গিয়েছিল। সমস্ত জীবজন্তু গাছপালা মৃত্যুবরণ করেছিল। অবশিষ্ট মানুষ বাঁচার জন্য একটি ট্রেনের ভিতর আশ্রয় নেয়। এটা এমনই একটা ট্রেন ছিল গত 17 বছর যাবৎ কোনো স্টেশনে না থেমেই একটানা পৃথিবীর চক্কর কাটতেছিল। এই ট্রেনটা যদি এক মুহূর্তের জন্য থেমে যেত, তবে অবশিষ্ট মানুষ যারা ট্রেনের মধ্যে ছিল তারা মৃত্যুবরণ করত। ফলে পৃথিবী থেকে সমস্ত মানবজাতি বিলুপ্ত হয়ে যেত। ওই ট্রেন তৈরি করেছিল ওয়ালফ্রেড ইন্ডাস্ট্রিজ। ট্রেনটি বরফ ধারা পৃথিবী ঢেকে যাওয়ার পূর্বে তৈরি করা হয়েছিল। এই ট্রেন ট্রাক পুরো পৃথিবীতে 4,38,000 কিলোমিটার বিস্তৃত ছিল। ট্রেনের ভিতরে এক অদ্ভুত রকমের ইঞ্জিন ফিট করা হয়েছিল। ওই ইঞ্জিন নিজে নিজে ট্রেনকে চালিত রাখার জন্য পাওয়ার তৈরি করতে সক্ষম ছিল। বাইরে থেকে কোনো প্রকার তেল, পেট্রোল অথবা জ্বালানির প্রয়োজন হতো না। ট্রেনটা পুরো পৃথিবীকে চক্কর দিয়ে ঘুরে আসতে 1 বছর সময় লাগতো। ট্রেনটা তৈরি করা হয়েছিল ধনীদের জন্য। ঠিক উল্টো একটা চিত্র ট্রেনের পিছনের অংশ, টেল সেকশনে। এই জায়গাটা ছিল দোজকের চেয়েও ভয়ঙ্কর। মানুষদেরকে প্রথম 1 মাস কোনো প্রকার খাদ্য দেওয়া হয়নি। এমন একটা সময় এসেছিল খাদ্যের অভাবে এই সেকশনের মানুষগুলো ছোট বাচ্চা ও দুর্বল মানুষের মাংস খেয়ে ফেলতো নিজেরা বাঁচার জন্য। ওই টেল সেকশনে 2000 লোক বন্দী ছিল 17 বছর যাবৎ। তারা ট্রেনের সামনের অংশে আসতে পারতো না। এরপর একদিন টেল সেকশনে এক ধরনের প্রোটিন বার খাবার দেওয়া শুরু করেছিল ধনী লোকগুলো। প্রতিদিন একবার করে এই খাবার দেওয়া নিয়ম করে দিয়েছিল। এটাই ছিল 2000 লোকের ক্ষুধা নিবারণের একমাত্র উপায়। এরকম একদিন 2টি বাচ্চাকে সামনের অংশের বগির লোকেরা উঠিয়ে নিয়ে যায় টেল সেকশন থেকে চিকিৎসা দেওয়ার ছলে। তখন টেল সেকশনের লোকেরা বাধা দিলে তাদের উপর ভয়ঙ্কর নির্যাতন করে ওই সামনের অংশের ধনী লোকেরা। আর শুরু হয়ে যায় বিদ্রোহ, ধনী গরিবের বাঁচার লড়াই, ট্রেনের বিভিন্ন বগি দখলের লড়াই। প্রতিটা মুহূর্তে সাসপেনশনে ভরপুর মুভিটা তোমাকে নতুন একটা কিছু শিক্ষা দেবে। এরকম মজার মজার মুভি বাংলায় এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এই মুভিতে একটি লাইভ, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতে যাওয়া যাক। মুভির শুরুতে টেল সেকশনের দরজা খুলে কিছু প্রহরী ভিতরে প্রবেশ করে। তারা সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে বলে, তোমাদের মধ্যে কি কেউ ভায়োলিন বাজাতে পারে? তখন তাদের মধ্যে থেকে একজন বৃদ্ধ লোক বলে সেও তার স্ত্রী ভায়োলিন বাজাতে পারে। তখন সৈনিকরা ওই বৃদ্ধ লোককে তাদের সঙ্গে নিয়ে যেতে রাজি হয়, কিন্তু ওই লোক তার স্ত্রীকে ছাড়া এখান থেকে সামনের সেকশনে যেতে অস্বীকার করে। তখন সৈনিকরা তার স্ত্রীকে মেরে জোরপূর্বক ওই লোককে নিয়ে যায় সামনের সেকশনে ভায়োলিন বাজানোর জন্য। কিছুক্ষণ পর অন্যান্য যাত্রীদের খাওয়ার জন্য প্রোটিন বার নিয়ে আসে সৈনিকেরা। প্রত্যেকেই ওই প্রোটিন বার একটি একটি করে নিয়ে যায়। গত 17 বছরে বহুবার টেল সেকশনের যাত্রীরা বিদ্রোহ ঘোষণা করেছিল। তাই সৈনিকরা যখনই এই সেকশনে আসে তাদের সঙ্গে অস্ত্রসহ সজ্জিত হয়ে আসে। সর্বক্ষণ সমস্ত যাত্রীদের উপর নজর রাখে সৈনিকরা, কোনো যাত্রী যেন নতুন করে বিদ্রোহ না করতে পারে। কিন্তু অবস্থার এখন পরিবর্তন হয়ে গেছে। টেল সেকশনের সমস্ত যাত্রীদের ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেছে। আজ তাদের মধ্যে একজন পরিকল্পনা করতেছিল সৈনিকদের উপর কিভাবে আক্রমণ করা যায়। সে হলো কার্টিস। এই পরিকল্পনার নেতৃত্বে দিচ্ছিল গিলিয়াম নামের একজন বৃদ্ধ লোক। কার্টিসের লক্ষ্য ছিল ট্রেনের মেইন ইঞ্জিন পর্যন্ত পৌঁছে ওই জায়গাটাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। প্রতিদিন প্রোটিন বারের মধ্যে একটা অপরিচিত লোক চিরকুট আকারে চিঠি বাড়াতো। সেটার মধ্যে ছিল গুপ্ত সন্দেশ, অর্থাৎ পরবর্তী ধাপে তাদের কি করতে হবে। আজকে প্রোটিন বারের মধ্যে এরকম একটা চিরকুট এসেছে। এর মধ্যে লেখা ছিল নামাকু মিনাকসু। ওই ব্যক্তি এই ট্রেনের সিকিউরিটি সিস্টেম তৈরি করেছিল। বর্তমানে ট্রেনের সামনের একটা বগিতে ওই ব্যক্তি বন্দী হয়ে আছে। কার্টিস তখন বলে, আমরা যদি মিনাকসুকে মুক্ত করতে পারি তাহলে সামনের প্রত্যেকটা বগির দরজা আমাদের পক্ষে খোলা সম্ভব হয়ে যাবে। সে আমাদেরকে সহযোগিতা করবে। কার্টিস পরিকল্পনা করছিল প্রত্যেক দিন যখন সৈনিকরা প্রোটিন বার দেওয়ার জন্য আসতো, তাদের আসার পূর্বেই সে কমপক্ষে 3টা করে দরজা খোলার ব্যবস্থা করে ফেলতো। এভাবেই সে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল। আর মাত্র 3টা সেকশন বাকি আছে মিনাকসুর কাছে পৌঁছে যেতে। কার্টিসের সঙ্গীরা বর্তমানে ভয়ে ভীতস্ত হয়ে থাকে। যদি কোনোভাবে এই ব্যাপারটা সৈনিকরা
সৈনিকরা জানতে পারে তবে হয়তো তাদেরকে মেরে ফেলবে, তাই সবাই ভয় পাচ্ছে। কিন্তু কার্টিজের উপস্থিত বুদ্ধিমত্তার কারণে তারা এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি। তারপরও বিগত বিদ্রোহের কারণে সৈনিকদের কাছে থাকা বন্দুকের বুলেট শেষ হয়ে গেছে, এটা কার্টিজের ধারণা ছিল। তাই এখন সৈনিকরা শুধুমাত্র ভয় দেখানোর জন্যই খালি বন্দুক তাদের সঙ্গে নিয়ে আসে। কার্টিজের সঙ্গে একটা ছেলে আছে, এডগার। কার্টিজকে এডগার নিজের হিরো মনে করে। যে কোনো পরিস্থিতিতেই এডগার কার্টিজের সঙ্গে থাকে। তারপর পরবর্তী দিন সৈনিকদের উপর আক্রমণ করবে বলে তৈরি হয়ে যায়। পরবর্তী দিন ট্রেনের ধনী সেকশন থেকে একজন মহিলা আসে হলুদ রঙের কোট পরে। সে মেডিকেল ট্রিটমেন্ট দেবে এই কথা বলে টেল সেকশনের সমস্ত ছোট ছোট বাচ্চাকে একত্র করে। ওই ছোট বাচ্চাদের মধ্যে থেকে একটি ছেলেকে পছন্দ করে তার সঙ্গে নিয়ে যেতে চাইলেই তখন ওই শিশু বাচ্চাটির বাবা বাচ্চাটিকে দিতে চাইছিল না, সে বাধা দেয়। ওই মহিলা জোরপূর্বক বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিল। এই কারণে বাচ্চাটির বাবা ওই হলুদ কোট পরা মহিলার গায়ে জুতা নিক্ষেপ করে। কিন্তু মজার ব্যাপার হলো জুতা নিক্ষেপ করার পরও ওই হলুদ কোট পরা মহিলা মুচকি হেসে দেয় আর বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যায় জোর করে। কিছুক্ষণ পর টেল সেকশনে ট্রেনের উচ্চ কর্মকর্তা এক মহিলা আসে। ইনি হলো মেসন। সে ওই বাচ্চার বাবাকে সৈনিকদের মাধ্যমে কঠোর এক শাস্তির ব্যবস্থা করে। এই শাস্তিটাকে দেখে ওইখানে উপস্থিত সমস্ত যাত্রীরা ভয়ে বিধ্বস্ত হয়ে পড়ে, তাদের আত্মা কম্পিত হয়ে যায়। ওই সময় কার্টিস তার সঙ্গীদের সঙ্গে আলোচনা করে বলে, আর চুপ করে থাকা যায় না, তাদের এই অত্যাচার সহায় করতে পারছি না। কার্টিস বলে, সময় এসে গেছে, ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেছে, এখন এই বরফে ঢেকে থাকা পৃথিবীতে বাঁচার জন্য লড়াই করতে হবে। তখন তাদের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য চলে আসে। সৈনিকরা শিশুটির বাবার একটি হাতকে কিছুক্ষণের জন্য ট্রেনের বাইরে জোর করে ধরে রাখে। অল্প কিছুক্ষণের মধ্যেই ওই লোকটির হাত বরফে জমে যায়। সৈনিকরা ওই বরফে জমে যাওয়া হাত ট্রেনের ভিতরে পুনরায় নিয়ে আসে। সমস্ত যাত্রীরা ওই হাতের দিকে তাকিয়েছিল। মেসন সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদেরকে এই ট্রেনের মালিক দয়া করে ট্রেনের ভিতর বাঁচার জন্য বিনামূল্যে জায়গা দিয়েছে, আর তোমরা ওই সমস্ত ধনী লোককে জুতা নিক্ষেপ করো, তাদের টাকায় এই ট্রেনটা চলছে। তোমরা তো বিনামূল্যে ট্রেনের ভিতর আছো, তোমাদের স্থান পায়ের নিচে, তোমরা মাথার উপর উঠতে চেষ্টা করছো। ভবিষ্যতে যদি কেউ এরকম কিছু করতে চেষ্টা করো তবে তার পরিস্থিতি এই লোকটার মতোই করা হবে। তখন সৈনিকরা ওই ব্যক্তির বরফে জমা হাতে হাতুড়ির মাধ্যমে আঘাত করে। বরফ ভাঙার সঙ্গে সঙ্গে ওই লোকটির হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এক ফোঁটা রক্ত বের হয়নি। ব্যথায় ওই লোকটি চিৎকার করতে থাকে। আর এই দৃশ্যটা দেখে উপস্থিত সবার আত্মা কেঁপে ওঠে, এত ভয়ঙ্কর এক শাস্তি। এই অত্যাচারের কারণে কার্টিস ও তার সঙ্গীদের ভিতরে বিদ্রোহের আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করে। পরবর্তী দিন সকালবেলা সৈনিকরা যখন প্রোটিন বার নিয়ে আসে, ট্রেনের দরজা খুলছিল, কার্টিস সামনে এগিয়ে যায়। যদিও বাকি সবাই গার্ডের হাতে থাকা বন্দুক দেখে ভয়ে ভীতস্ত ছিল, কার্টিস নিজের জীবনকে বাজি রেখে গার্ডের বন্দুক নিজের কপালের উপর ঠেকিয়ে দেয় এবং আত্মহত্যা করতে চেষ্টা করে। কিন্তু গার্ডের হাতে থাকা বন্দুকের ভিতর কোনো গুলি ছিল না, তাই সবাই বুঝে গেছে সৈনিকদের কাছে থাকা অস্ত্রে কোনো গুলি নেই। আর এই দৃশ্যটা দেখে তার সঙ্গীরা গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। ওখানে আসা প্রত্যেকটা গার্ডকে তারা মেরে ফেলে। তারা সবাই মিলে মেটাল ধারা তৈরি একটা পাইপ ট্রেনের ওই দরজার ভিতরে ফাঁসিয়ে দেয়, যেন ট্রেনের দরজাটা অটোমেটিকভাবে বন্ধ হতে না পারে। এবং ওই পাইপকে নিয়ে তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তাদের সামনে যত গার্ড আসছে সবাইকে একে একে হত্যা করতে থাকে। এক পর্যায়ে তারা পৌঁছে যায় ট্রেনের ভিতরে থাকা জেল সেকশনে। সেখানে শুধু গার্ডের হুকুম না মানা অপরাধীদেরকে বন্দি করে রাখা হতো। জেল সেকশনে পৌঁছানোর পর ওইখানকার সৈনিকদের কাছ থেকে এডগার জেলখানার চাবিটা ছিনিয়ে নেয়। মিনাকশু নামের একজন কয়েদিকে মুক্ত করে দেয়। সে ছিল চাইনিজ নাগরিক। ওই লোকটি ট্রেনের সিকিউরিটি ডিজাইন করেছিল, তাকে বন্দি করে রাখা হয়েছিল ওই জেলখানাতে। সে ছিল একজন মাদকাসক্ত। ফ্যাক্টরির বর্জ্য থেকে তৈরি এক প্রকার নেশা জাতীয় দ্রব্য যার নাম কার্নুন। এই কার্নুন মিনাকশুর নাকের সামনে ধরার সঙ্গে সঙ্গে হুঁশ ফিরে আসে তার। মিনাকশু এর সঙ্গে চুক্তি করে কার্টিস ট্রেনের একটা দরজা খোলার বিনিময়ে তাকে একটি করে কার্নুন দেবে। কিছুক্ষণ পর মিনাকশু আরেকটা লকারের দরজা খুলে একটি মেয়েকে বের করে। ওই লকারের ভিতরে বন্দি মেয়েটার নাম ইয়োনা। সে হলো মিনাকশুর মেয়ে। মিনাকশু বলে তার মেয়ে তার সঙ্গে যাবে। এর জন্য প্রতিটা দরজার খোলার বিনিময়ে 2টি করে কার্নুন দিতে হবে। তবে সে ট্রেনের দরজা খুলতে রাজি আছে। কার্টিস রাজি হয়ে যায়। মিনাকশু এর সহযোগিতায় সবাই মিলে ট্রেনের বন্ধ দরজা খুলে সামনে এগিয়ে যেতে থাকে। যখন তৃতীয় দরজা খুলবে তার কিছুক্ষণ আগেই ইয়োনা বলে, দরজার ওপাশে একজন লোক ঝুলে আছে। দরজা খুলে সবাই ঝুলন্ত একটা লোককে দেখতে পায়। অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? ইয়োনা যা বলেছে পুরোপুরি মিলে গেছে। তখন সবাই ভাবতে থাকে, তবে কি ইয়োনা ভবিষ্যৎ দেখতে পায়? তখন সবাই বুঝতে পারে তারা ফুড সেকশনে চলে আসছে। এখানেই তাদের জন্য
প্রোটিন বার তৈরি করা হতো। সবাই লোকটাকে দেখে চিনতে পারে, কারণ প্রথমে সে টেল সেকশনের অধিবাসী ছিল। যখন ট্রেনের সৈনিকেরা জানতে পারে সে একজন কুকিং শেফ, সঙ্গে সঙ্গে ওই লোকটিকে ওইখান থেকে নিয়ে এসে কুকিং সেকশনে দেয়। তাদের প্রোটিন বার তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। কার্টিসের মনে একটা প্রশ্ন জাগে, আসলে এই প্রোটিন বার কি দিয়ে তৈরি করা হয়? প্রোটিন বার তৈরি করার কন্টেনারের মধ্যে উকি মেরে দেখতে পায় কোটি কোটি তেলাপোকা ও পোকামাকড় দিয়ে পেস্ট তৈরি করা হচ্ছে। এই দৃশ্য দেখে তার বমি এসে পড়ে। সে মনে মনে ভাবে, এগুলো কি এতদিন খেয়েছি আমরা? সে মনে মনে সিদ্ধান্ত নেয় এই কথাটা অন্য সঙ্গীদের কাছ থেকে লুকিয়ে রাখাই ভালো হবে। তখন তার নজর ওই কুকিং শেফের উপর পড়ে। সে ওইখানে একটা ক্যাপসুল খুঁজে পায়। এই ক্যাপসুল প্রতিদিন খাবারের মধ্যে খুঁজে পেত কার্টিস ধমক দিয়ে শেফকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রতিদিন খাবারের মধ্যে আমাদের কাছ থেকে ক্যাপসুল পাঠাতে? সে কার্টিসকে বলে, অন্য একজন লোক এখানে প্রতিদিন ক্যাপসুল দিয়ে যেত। কার্টিস ক্যাপসুলটাকে খুলে ফেলে এবং ভিতরে থাকা চিরকুটের মধ্যে লেখা ছিল ওয়াটার। তখন গেলিয়াম বলে, হয়তো আমাদেরকে এই চিরকুটের মাধ্যমে ওয়াটার সেকশনের কথা বোঝাতে চাইছে, আমাদেরকে হয়তো ওয়াটার সাপ্লাই সেকশনে যেতে হবে। শেফ বলে, আর কয়েকটা সেকশন পরেই ওয়াটার সাপ্লাই সেকশন, ওইখানে পানিকে ফিল্টার করে রিসাইকেল করা হয়। গেলিয়াম বলে, ওই সেকশনটাই ট্রেনের সবচাইতে গুরুত্বপূর্ণ সেকশন। আমরা যদি ওয়াটার সাপ্লাই সেকশনকে আমাদের দখলে নিতে পারি, তবে ধনীদের দুর্বলতা আমাদের হাতে এসে যাবে। আমরা পানি বন্ধ করে ধনীদের কাছ থেকে সমস্ত শর্ত পূরণ করতে পারবো। কথাটি শোনার পর বাকি সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই কষ্টের কাছ থেকে মুক্তি পাওয়া একটা আশা দেখতে পায়। মীনাক্ষুর সহযোগিতায় শেষ পর্যন্ত সবাই ওয়াটার সাপ্লাই সেকশনের দরজার কাছে পৌঁছে যায়। মীনাক্ষু দরজাটা খোলার আগেই কার্টিস ইওনাকে জিজ্ঞাসা করে, দরজার পেছনে কেউ আছে এটা তুমি কিভাবে বুঝতে পারো? তখন ইওনা মীনাক্ষুকে দরজা খুলতে নিষেধ করে। সে বলে, কিছু লোক দরজার দিকে দৌড়ে ছুটে আসছে। ততক্ষণে দেরি হয়ে গেছে। মীনাক্ষু দরজা খুলে ফেলেছে। দরজা খোলার পর সবাই যে দৃশ্য দেখতে পেল, এতে প্রত্যেকেই ভয় পেয়ে যায়। অনেকগুলো গার্ড অস্ত্র নিয়ে অপেক্ষা করতেছে তাদেরকে মারার জন্য, কিন্তু কার্টিস খুব সাহসী ছিল। কার্টিসের আত্মবিশ্বাস দেখে বাকি সবাই সাহস করে গার্ডদের উপর হামলা করে। দুই পক্ষ একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। খুন করার এক মহা উৎসব মনে হচ্ছিল। তখন ট্রেনে মেশন এসে মাইকিং করে বলে, সবাই থামো, আমরা ব্রিজ পার করতেছি। মূলত ট্রেনটা এতটা নিখুঁত গতিতে চলতো, প্রতি বছর একই সময় একই মিনিটে এই ব্রিজের উপর ট্রেনটা চলে আসতো। তখন ট্রেনে অবস্থিত সবাই উল্লাসিত হয়ে বলে, হ্যাপি নিউ ইয়ার। এই ব্রিজের উপর ট্রেন আসলেই সবাই বুঝতে পারতো আরো একটা বছর পার হয়ে গেছে। আর আজকের এই নতুন বছরটা তাদের জন্য সেলিব্রেট করার মতো উপায় ছিল না, বরং ভয়ঙ্কর বিপদের মধ্যেই উভয় পক্ষই অবস্থান করছে। বর্তমানে ব্রিজের উপর যে বরফ পড়ে আছে তার সঙ্গে ধাক্কা লেগে পুরো ট্রেনটা কাঁপছিল। সবাই ভয় বিধ্বস্ত হয়ে পড়ে, কিন্তু ট্রেনটা খুব শক্তিশালী ছিল, তাই বরফের পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বরফের সঙ্গে ধাক্কা খাওয়ার কারণে সমস্ত যাত্রীরা ট্রেনের বগির ফ্লোরে পড়ে যায়। কিছুক্ষণ পরেই ট্রেন ব্রিজ পার করে ফেলে। সবাই যখন বুঝতে পারে বিপদ কেটে গেছে, পুনরায় আবার দুই দল লড়াই শুরু করে দেয়। ঠিক তখনই মেশন ওইখানে এসে পড়ে। সেই লাউড স্পিকারের মাধ্যমে সবাইকে বলে, তোমরা লড়াই থামাও। এই নিচু জাতের লোকগুলো মিস্টার উইলফোর্ডের নরম মনটাকে বুঝতে পারে নাই। তোমরা যখন ক্ষুধার্ত হয়ে মারা যাচ্ছিলে তখন মিস্টার উইলফোর্ড তোমাদেরকে খাদ্য দিয়েছে, ট্রেনের ভিতর আশ্রয় দিয়েছে, আর এখন তোমরা তার সঙ্গে লড়াই করছো। এখন এর পরিণাম তোমাদেরকে ভোগ করতেই হবে। তোমাদের ভিতর 74% লোক মারা যাবে। কথাটা শুনে কার্টিস তার হাতে থাকা কুড়াল মেশনের দিকে ছুঁড়ে মারে। তখন একজন গার্ড এসে কার্টিজের ছুঁড়ে মারা কুড়ালটাকে থামিয়ে দেয়। মেশন খুব রাগ করে বলে, এখন তোমরা সবাই মরবে। কথাটা বলার পর মেশন ও তার গার্ডেরা নাইট ভিশন পরে নেয়। নাইট ভিশনের ভিতর এক অদ্ভুত ক্ষমতা ছিল, অন্ধকারের মধ্যেও সবকিছু দেখা যেত। ব্রিজের পর ট্রেন একটি লম্বা সুড়ঙ্গ পার হবে, তখন পুরো ট্রেনের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। এই বিষয়টার ব্যাপারে কোনো ধারণা ছিল না কার্টিজের, কারণ তারা তো ট্রেনের একটি বগির ভিতর বন্দী হয়েছিল। ট্রেন যখন পাহাড়ি সুড়ঙ্গের ভিতর প্রবেশ করে চারদিকে অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারের সুবিধাটা সমস্ত গার্ড গ্রহণ করে। তারা খুঁজে খুঁজে এক এক করে সমস্ত টেল সেকশনের যাত্রীদেরকে মারতে থাকে। টেল সেকশনের লোকেরা কোনো কিছুই চোখে দেখতে পাচ্ছে না, না দেখেই আক্রমণ করছে। তারা কিছু বুঝে উঠতে পারছে না। তাৎক্ষণিক কার্টিস তার লোকদেরকে বলে, পিছন থেকে একটা মশাল দাও আমাদেরকে। তার আওয়াজ শুনে ওই লোকটা ছুটে আসে, যার হাত প্রথমেই কেটে ফেলেছিল সৈনিকরা। সেই লোকটি একটি মশাল নিয়ে দৌড়ে সামনে আসে। মুহূর্তের মধ্যে সবার হাতে হাতে জ্বলন্ত মশাল পৌঁছে যায়। মশাল পেয়ে সবাই পুনরায় গার্ডদের উপর হামলা শুরু করে দেয়। মেশন তার প্রাণটাকে বাঁচিয়ে ওইখান থেকে পালাতে থাকে। তখন কার্টিস একটি চাকু ছুঁড়ে মারে মেশনের দিকে। চাকুটা সোজা মেশনের পায়ে লাগে। মেশন দরজার কাছে গিয়ে দরজার সুইচটা বন্ধ করে দিচ্ছিল। কার্টিস তার দিকে ছুটে যাচ্ছে, তখন পিছন থেকে একজন লোক চিৎকার করে বলে, কার্টিস আমাকে সাহায্য করো। কার্টিস পিছনে ফিরে দেখতে পায় এডগার ডাকছে।
তার গলায় একটি চাকু ধরে রাখছে গার্ডেরা। কার্টিস এডগারকে সাহায্য না করেই মেশনকে ধরাটাই প্রাধান্য দেয়। মেশনকে আটকানোর পর মেশন গার্ডদেরকে বলে লড়াই বন্ধ করে দাও। তখন কার্টিসের সঙ্গীরা সমস্ত গার্ডদেরকে বন্দী করে ফেলে। গার্ডদেরকে বন্দী করার পর তারা ওয়াটার সাপ্লাই সেকশন দখল করে ফেলে। কার্টিস মেশনকে ধমক দিয়ে বলে, তোর ওয়ালফর্ডকে খবর দে, এটা যদি তুই না করিস তবে তুই মরবি এখন। এর সঙ্গে পুরো ট্রেনের পানির সাপ্লাই বন্ধ করে দেবো আমি, বাকি সবাই মারা যাবে পানির অভাবে। তখন মেশন বলে, তুমি ভুল করছো, পানি এখান থেকে আসে না, পানি সামনের সেকশন থেকে আসে। এই ট্রেন বরফকে গলিয়ে সামনে দিয়ে পানি ভিতরে নিয়ে আসে। আর উইলফর্ড সে কখনো এখানে আসবে না। তবে তুমি যদি আমাকে না মারো আমি তোমাকে ইঞ্জিন পর্যন্ত নিয়ে যাব, যেখানে মিস্টার উইলফর্ড থাকে। তখন গিলিয়াম বলে, এখন মেশন আমাদের সঙ্গে আছে, বাকি রাস্তাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, তাই ওকে বাঁচিয়ে রাখো কার্টিস। কার্টিস বলে, আপনি এখানে থাকেন গিলিয়াম, আমি কিছু সংখ্যক লোক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব, তারপর আপনি আমাদেরকে রাস্তা দেখাবেন গিলিয়াম। এ কথা শুনে গিলিয়াম কার্টিসকে বলে, উইলফর্ডকে পেলে সঙ্গে সঙ্গে তার জিহ্বা কেটে ফেলবে, তার কোনো কথা শুনবে না, তাকে কথা বলার কোনো সুযোগ দেবে না। কার্টিস মেশনকে ও তার সঙ্গে কিছু লোক নিয়ে সামনের দিকে এগিয়ে যায় ইঞ্জিনের দিকে। এই বগিটার পরেই ধনী লোকদের সেকশন শুরু। ওই ধনী লোকেরা টেল সেকশনের লোকদেরকে পোকামাকড়ের মতো ভাবতো। একদিকে গরিব লোকের জন্য পোকামাকড় দিয়ে প্রোটিন বার তৈরি করে খাওয়াতো, অন্যদিকে ধনী লোকেরা ফল ফুড দিয়ে তাদের সেকশনটাকে সাজিয়ে রেখেছে। সুস্বাদু ফল, সুস্বাদু মাংস ছিল ট্রেনের এই সেকশনে। তাদের আরামায়েশ করার জন্য নাইট ক্লাব, ফিশ অ্যাকুরিয়াম, বাচ্চাদেরকে পড়ানোর জন্য স্কুলের ব্যবস্থা ছিল। তো স্কুলের বাচ্চাদেরকে শেখানো হতো কিভাবে মিস্টার ওয়েলফোর্ড ছোট থেকে বড় হয়েছে, কিভাবে এই ট্রেনকে সে তৈরি করেছে, কিভাবে ট্রেন চলে, সবকিছু শেখানো হতো স্কুলের বাচ্চাদেরকে। মিস্টার ওয়েলফোর্ডের এই ট্রেন কোনোদিনই থামবে না, এটা আবিষ্কার কিভাবে করেছে তা প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষা দিত। আইস এজ হওয়ার আগে পৃথিবীতে এই ট্রেনটাকে একটা বেকার আবিষ্কার মনে করত, আর বর্তমানে এই ট্রেনই মানুষের জীবন বাঁচানোর একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। যদি একবার এই ট্রেন থেমে যায় তবে বরফে জমে যাওয়ার সম্ভাবনাই বেশি। একবার যদি বরফ জমে যায় ট্রেনে, তবে দ্বিতীয়বার এই ট্রেন চালু করা সম্ভব হবে না। তাহলে পৃথিবীতে মানুষের আর কোনো অস্তিত্ব থাকবে না। কিছুক্ষণের মধ্যেই স্কুলের ব্রেক টাইম দিয়ে দেয়। একটা লোক একটা কাঠের পাত্র করে অনেকগুলো ডিম নিয়ে আসে। ডিমগুলো দেখে স্কুলের ছাত্রছাত্রীরা খুব খুশি হয়ে যায়, কারণ ডিম বর্তমানে অনেক মূল্যবান। এই মূল্যবান ডিমগুলো শুধুমাত্র বছরের শুরুতে একবার করেই বাচ্চারা খেতে পারত। ওই লোকটা স্কুলের শিক্ষিকার হাতে একটি ডিমের বাস্কেট দিয়ে দেয়। বাকি বাচ্চাদের সঙ্গে কার্টিস ও তার সঙ্গীকে একটি করে ডিম দিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য। কার্টিস যে ডিমটি হাতে নিয়েছে সেটাকে ভালো করে লক্ষ্য করে দেখে ওই ডিমের ভিতর ছিদ্র করে একটি ক্যাপসুল ঢুকিয়ে রাখা আছে। কৌতূহলী হয়ে ক্যাপসুলটাকে খুলে কার্টিস দেখতে পায় ক্যাপসুলের ভিতরে লেখা ছিল ব্লাড। কিছুক্ষণের মধ্যেই ডিম বিতরণ করা ব্যক্তি ডিমের ভিতর লুকানো একটি অস্ত্র বাইর করে নিয়ে কার্টিস ও তার সঙ্গীদের উপর আক্রমণ করে। তার সঙ্গে যোগ হয় শিক্ষিকা বাস্কেটের ভিতরে যে ডিম ছিল তার ভিতরে একটি অস্ত্র লুকানো ছিল। শিক্ষিকার গুলিতে কার্টিজের একজন সঙ্গী মৃত্যুবরণ করে। ডিম বিতরণ করা ব্যক্তি অন্য সেকশনে চলে যায়। কার্টিজের অন্য এক সঙ্গী দূর থেকে শিক্ষিকার উপর চাকু ছুঁড়ে মারে। শিক্ষিকা সেখানেই লুটিয়ে পড়ে। ভাগ্যগুণে মেশনের হাতে একটি অস্ত্র পৌঁছে যায়, তবে সে কিছু করার আগেই কার্টিস মেশনকে হত্যা করে। অন্যদিকে ডিম বিতরণ করা ব্যক্তি তার ডিমের পাত্রের ভিতর থেকে অনেকগুলো অস্ত্র বের করে গার্ডদের হাতে দিয়ে দেয়। সমস্ত গার্ডকে মুক্ত করে দেয়। গার্ডেরা সবাই মিলে কার্টিসের প্রত্যেকটা সঙ্গীকে হত্যা করতে থাকে। কার্টিস সিসিটিভির ক্যামেরার মাধ্যমে পরবর্তী সেকশনে তার সঙ্গীদের এই পরিস্থিতি দেখতে পায়। গার্ডের লিডার তার সঙ্গী গিলিয়ামকে হত্যা করে ফেলে। এই দৃশ্য দেখে কার্টিস হতভম্ব হয়ে পড়ে। কার্টিস তার অস্ত্র হাতে তুলে নেয়। বেঁচে থাকা বাকি সঙ্গীদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পরবর্তী সেকশনে ধনী লোকদের আরামায়েশের জীবন দেখতে পায়। ধনীদের ক্লাব পার হয়ে পরবর্তী স্পা সেকশন পার করে সামনের দিকে এগিয়ে যায়। তখন গার্ডদের লিডার সেখানে পৌঁছে যায়। সে স্নাইপারের মাধ্যমে দূর থেকে কার্টিজের সঙ্গীদেরকে এক এক করে মারতে থাকে। কার্টিস, ইয়োনা, মিনাকশু এরা তিনজনেই কোনো মতেই তাদেরকে পরাস্ত করে সেখান থেকে এগিয়ে যায়। গার্ডদের লিডারকে হত্যা করে কার্টিস। এরপর সামনের দিকে তিনজন এগিয়ে যায়। পরবর্তী সেকশন এসে তারা দেখতে পায় একটা ড্যান্স বার। এখানে সব রকমের নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায়। ইয়োনা ও মিনাকশু কিছু গরম কাপড় ও নেশা জাতীয় দ্রব্য সেখান থেকে নিয়ে নেয়। শেষ পর্যন্ত তারা ইঞ্জিন কেবিনে পৌঁছে যায়। ওইখানে ওয়েলফার ছিল। ওইখানে পৌঁছানোর পর নেশার কারণে বেহুশ হয়ে পড়ে যায় ইয়োনা। প্রচন্ড রেগে কার্টিস দরজার উপর নক করে। মিনাকশুকে বলে দরজাটা খোলার জন্য, কিন্তু মিনাকশু বলে তুমি ওয়েলফার্ডের কাছে যাওয়ার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছে কেন? কার্টিস উদাসীন হয়ে বলে তুমি আমার অবস্থাটা বুঝতে পারবে না, কারণ তুমি কোনোদিনই টেল সেকশনে ছিল না, তাই এই জায়গাটার পরিস্থিতিটা সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। আজ থেকে 17 বছর আগে আমরা কয়েক হাজার দিনমজুর লোক নিজেদের জীবন বাঁচানোর জন্য এই ট্রেনে উঠেছিলাম। ওয়েলফেয়ার দয়া করে আমাদেরকে এই ট্রেনে জায়গা দিয়েছিল। পরবর্তী দিনই তার প্রহরীরা আমাদের কাছ থেকে খাদ্য ছিনিয়ে নিয়ে গেছে।
আর আমাদেরকে ট্রেনের পিছনের বগিতে বন্দি করে রেখেছিল। কিছুদিন পর ক্ষুধার্ত মানুষেরা মানুষের মাংস খাওয়া শুরু করে দিয়েছিল। কার্টিসের গলা কাঁপতেছিল। আমি তাদের মধ্যেই একজন। বেঁচে থাকার জন্য অন্য দুর্বল মানুষের মাংস খেয়েছি। ওইখানে একটা মহিলা ছিল যিনি তার বাচ্চাকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু আমি ওই মহিলাকে চাকু দিয়ে হত্যা করে দিয়েছি। তার বাচ্চাকে ছিনিয়ে নিয়েছি ওই বাচ্চার শরীরে মাংস খাওয়ার জন্য। তখন একজন বৃদ্ধ লোক এসে আমার কাছে চাকুটা ধার চায়। আমি মনে করেছিলাম সে নিজে তার বাচ্চাকে হত্যা করবে মাংস খাওয়ার জন্য, কিন্তু ওই বৃদ্ধ লোক চাকুটা হাতে নিয়ে তার একটি হাত কেটে আমাকে বলে, তুমি যদি ক্ষুধার্ত হও তবে আমার হাতের মাংসটা খাও, তবু বাচ্চাটাকে ছেড়ে দাও। তার কথা শুনে সবাই হাত থেকে চাকু নিজে নিজে ফেলে দেয়। ওই বৃদ্ধ লোক অন্য কেউ ছিল না, সে ছিল গেলিয়াম। কথাগুলো বলতে বলতে কার্টিসের দু চোখ বেয়ে পানি বেরিয়ে আসছিল। আর ওই বাচ্চাটাকে তুমি জানো, অন্য কেউ না, এডগার। আমি তার মাকে মেরে ফেলেছি। এই কারণেই আজ পর্যন্ত আমি নিজেকে অপরাধী মনে করছি। 1 মাস আমাদেরকে ক্ষুধার্ত রেখেছে ওয়েলফোর্ড। 1 মাস পর আমাদেরকে পোকা দিয়ে তৈরি প্রোটিন বার খাওয়ানো হয়েছে। এখন পর্যন্ত ওই পোকামাকড় দিয়ে তৈরি প্রোটিন বার খেয়ে আমরা বেঁচে আছি। আর এই কারণেই আমার ভিতরে ওয়েলফোর্ডের জন্য ঘৃণা জন্ম নিয়েছে। তাই আমি তার সামনে যেতে চাচ্ছি প্রতিশোধ নেওয়ার জন্য। আরেকটি মাত্র দরজা তুমি খুলে দাও, তবে আমি ওয়েলফোর্ডের কাছে যেতে পারবো। প্লিজ দয়া করে দরজাটা তুমি খুলে দাও আমাকে, মীনাক্ষু। মীনাক্ষু বলে, আমি তো দরজা খুলতেই চাই, তবে ওই দরজাটা না। বিগত 17 বছর যাবৎ সিলগালা করে লাগানো আছে যে দরজাটা, ওই দরজাটা খুলতে চাই। এই ট্রেন থেকে বাইরে যেতে চাই। কথাগুলো শুনে কার্টিস অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি বাইরে গিয়ে মৃত্যুবরণ করতে চাও, নাকি তুমি কিছু জানো না? বাইরে প্রচন্ড ঠান্ডা, আইস পড়ছে আকাশ থেকে। মীনাক্ষু বলে, আমি বহু বছর যাবৎ দেখছি ওই যে ব্রিজের কাছে একটা প্লেন পড়ে আছে ক্রাশ হয়ে। প্রতি বছরই সে ওই প্লেনের পিছনের অংশের দিকে খেয়াল করত। আস্তে আস্তে সেটা বের হয়ে আসছে বরফ গলে। এই বছর অর্ধেকের বেশি দেখতে পেয়েছি। তার মানে বরফ গলে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মনে হয় বাইরের ঠান্ডা আমরা সহ্য করতে পারবো। আমরা যদি গরম কাপড় পরে বাইর হই তবে হয়তো বাঁচতে পারবো। কিন্তু বিশ্বাস করতে পারছে না কার্টিস। সে ভাবছে মীনাক্ষু পাগল হয়ে গেছে। মীনাক্ষু কানুন ও বন্দুকের গুলি দিয়ে একটি বোমা তৈরি করে ফেলে, কিন্তু তার কাছে দেশলাইটের একটি মাত্র কাঠি ছিল, সেটাও কার্টিসের কাছে ছিল। মীনাক্ষু ওই ম্যাচের কাঠিটা চেয়েছিল, কিন্তু কার্টিস ম্যাচের কাঠিটা দিতে অস্বীকার করে। ঠিক ওই সময় ওয়েলফোর্ডের কেবিন থেকে ওই মহিলাটা বেরিয়ে আসে। একটি বাচ্চাকে উঠিয়ে নিয়ে গেছিল চিকিৎসা দেওয়ার ছলে। সে কোনো অপেক্ষা না করেই সোজা মীনাক্ষুকে গুলি করে দেয়। এরপর ওই মহিলা বলে, মহান ওয়েলফোর্ড তোমাকে দেখে খুব খুশি হয়েছে কার্টিস, তোমাকে রাতে ডিনার করার জন্য যেতে বলেছে। ওই মহিলা কার্টিসকে ওয়েলফোর্ডের কাছে নিয়ে আসে। ওয়েলফোর্ড তখন রান্না করতেছিল। ওয়েলফোর্ড বলে, আমার কাছে আসো কার্টিস, তুমি টেল সেকশন থেকে ইঞ্জিন সেকশন পর্যন্ত আমার কেবিনে চলে আসছো। তুমি একমাত্র লোক যে এই পর্যন্ত আসতে পেরেছে। তোমার বীরত্বে আমি অনেক খুশি হয়েছি। কার্টিস রেগে গিয়ে চিৎকার করে বলে, তোমার কি হক আছে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো? তুমি ধনী লোকদেরকে আরামায়েশের জীবন দিয়েছো, আর আমরা গরিবদেরকে জানোয়ারের মতো রাখছো। কিন্তু ওয়েলফোর্ড খুব ঠান্ডা মাথায় ধীর শব্দে উত্তর দেয়, এই ট্রেনের প্রত্যেকটা কেবিনে কতজন মানুষ থাকতে পারবে এটা আগে থেকে নির্ধারণ করে তৈরি করা হয়েছিল। আমরা যারা অতিরিক্ত মানুষ আছি এখন তারা এখানে বন্দী আছি। এখানে জীবন যাপনের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। জন্ম মৃত্যুটাকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য খুবই জরুরি, আর এই কারণে আমাদেরকে খুব কঠিন কঠিন পদক্ষেপ নিতে হয়। তুমি কি জানো এই ট্রেনে আজ পর্যন্ত কতজন শিশু জন্ম নিয়েছে? এই ট্রেনের ওই জন্ম নেওয়া শিশুদের খাবারের ব্যবস্থা, বেড়ে ওঠার ব্যবস্থা আমরা পূর্ব থেকে তৈরি করিনি। তাই এই পদক্ষেপ আমাদেরকে নিতেই হয়েছে। মূলত মানুষের খাদ্য, জন্ম, শিক্ষা ও বাসস্থান একই ট্রেনের ভিতরে ব্যালেন্স করা খুব কঠিন হয়ে পড়েছে, যার কারণে এই পদক্ষেপ আমরা নিয়েছি। কার্টিস এখন পর্যন্ত জানতে পারেনি তার লড়াইটার মূল উদ্দেশ্য কি ছিল। কার্টিস কি বলে, মূলত আমি আর গেলিয়াম দুজনে পার্টনার। যে মেসেজগুলো বিদ্রোহ করার জন্য তোমার কাছে পৌঁছাতো, আসলে ওই মেসেজগুলো আমি নিজেই পাঠাতাম। যখন বুঝতে পেরেছি ট্রেনের জনসংখ্যা ধারণ ক্ষমতার সাথে প্রায় দ্বিগুণ হয়ে গেছে, তখন গেলিয়ামের সঙ্গে পরামর্শ করেই এই পদক্ষেপ নিতে হয়েছে আমাদেরকে। অন্যদিকে টেল সেকশনের লোকেরা সবসময় লড়াই করার জন্য তৈরি থাকতো। এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে গেলিয়ামকে টেল সেকশনে পাঠানো হয়েছে। দুই পক্ষের লড়াইয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করবে, এর ফলে ট্রেনের জনসংখ্যা কন্ট্রোলে আসবে। এই প্ল্যান বছরের পর বছর ধরে চলছিল, কিন্তু তুমি প্রথম আলাদা কিছু করতে সক্ষম হয়েছো। আর এই কারণে গেলিয়ামকে নিজের জীবন দিয়ে তা প্রমাণ করতে হয়েছে জন্ম মৃত্যুর ব্যালেন্স করা কতটা গুরুত্বপূর্ণ। ওয়েলফোর্ড বলে, বর্তমানে গিলিয়াম বিদ্ধ হয়ে গেছে, তাই তার জায়গায় অন্য কাউকে পাঠিয়ে দিয়েছি। আর আমিও বিদ্ধ হয়ে গেছি, এই কারণে আমার জায়গায় অন্য কাউকে দিয়ে দেব। আমার জায়গাটা দেওয়ার জন্য উপযুক্ত একটা লোকের দরকার। গেলিয়াম আমাকে বলেছিল কার্টিস খুব সাহসী এবং বুদ্ধিমান, আমার জায়গাটা তোমাকে দেওয়ার জন্য। এই কারণে সে হয়তো বলেছে তোমাকে, আমাকে দেখার সঙ্গে সঙ্গে কথা না বলেই আমাকে হত্যা করতে। অন্যদিকে ট্রেনের ভিতর লড়াই লেগে যায়। ধনী ও নেশাগ্রস্ত ব্যক্তিরা মীনাক্ষু ও
ও ইয়োনার উপর হামলা করে দেয়। মীনাক্ষী তাদের সঙ্গে লড়াই করতেছিল। ইয়োনা ওয়েলফাটের কেবিনের দরজা পর্যন্ত আসার চেষ্টা করছে। সে কার্টিজের কাছ থেকে ম্যাচটি নিয়ে বোমাটাকে ফাটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। দরজা খুলেই ওয়েলফাটের সহকারী মহিলা একটি অস্ত্র হাতে বাইরে আসতেছিল। ইয়োনা লুকিয়েছিল দরজার পাশে। মহিলা বেরিয়ে যাওয়ার পর ইয়োনা লুকিয়ে ওয়েলফাটের কেবিনের ভিতর প্রবেশ করে ম্যাচের কাঠি নেওয়ার জন্য। ততক্ষণে কার্টিস ওয়েলফাটের সঙ্গে কথা বলে ট্রেনের দায়িত্ব হাতে নিয়েছিল। ইয়োনার নজর কেবিনের ভিতরে ফ্লোরের টাইলসের উপর পড়ে। ফ্লোরের ভিতরে কোনো মানুষ আছে সে অনুভব করে। সে একটি কাঁটা চামচ দিয়ে ফ্লোরের টাইলসকে উঠিয়ে নিচের দিকে তাকিয়ে দেখতে পায় একটি ছোট বাচ্চা মেশিনের ভিতর ঊর্জার সঙ্গে কাজ করতেছে। এটাই সেই বাচ্চা যে বাচ্চাটা ওয়েলফোর্ডের সহকারী টেল সেকশন থেকে নিয়ে আসছিল। ওয়েলফোর্ড কার্টিসকে বলে, এটা দেখে অবাক হয়ে গেলে? মূলত এই ট্রেনটাকে চালানোর জন্য এমন একটা মানুষ দরকার যার ভিতরে ঊর্জা শক্তির ক্ষমতা অনেক বেশি, যে ট্রেনের ইঞ্জিনের তাপমাত্রা সয় করতে পারবে, ইঞ্জিনের ভেতরে বসে ইঞ্জিনটাকে পরিচালনা করতে পারবে। আমরা যেহেতু কোনো মানুষ তৈরি করতে পারি না, তার ভিতরে ঊর্জা তৈরি করতে পারি না, তাই ট্রেনকে চালানোর জন্য এমন একটা বাচ্চার প্রয়োজন হয়। তাকে অবশ্যই নিষ্পাপ হতে হবে। এরকম একটা বাচ্চা খুঁজে বের করতে হবে। শারীরিকভাবে শক্তিশালী মানুষকে আমরা বসাতে পারবো না মেশিনের ভেতরে, ওইখানে খুব সামান্য জায়গা আছে। কথাগুলো শোনার পর কার্টিসের রাগ অত্যন্ত বেড়ে যায়। সে ওয়েলফাটকে মারতে শুরু করে। কার্টিস ইয়োনাকে ম্যাচের কাঠি দিয়ে দেয়। চলন্ত ট্রেনের ইঞ্জিনের ভিতর থেকে বাচ্চাটিকে বাইর করে নিয়ে আসার চেষ্টা করছিল কার্টিস, এর ফলে হাত কেটে যায়। ততক্ষণে ইয়োনা বোমার ভিতরে আগুন লাগিয়ে দেয়। ইয়োনা খুব দ্রুত ওইখান থেকে দৌড়ে ওয়েলফাটার কেবিনের ভিতর লুকিয়ে পড়ে। মীনাক্ষী ও কার্টিস বোমার আঘাত থেকে বাচ্চাটাকে বাঁচানোর জন্য দুজনে আড়াল করে রাখে বাচ্চাটিকে। ওই সময় খুব জোরে বোমাটা ফেটে যায়। এই কারণে ট্রেনের দরজা খুলে যায়। তখন পর্যন্ত ইঞ্জিনটা ঠিকঠাক ছিল। ট্রেন তার সর্বোচ্চ শক্তি দিয়ে গতি প্রয়োগ করে চলতেছিল। যে জায়গা দিয়ে ট্রেনটা চলতেছিল সেটা একটি বরফের পাহাড় ছিল। বোমটা ফোটার কারণে বরফের পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে পড়তে শুরু করে। এক ভয়ঙ্কর বরফের পাহাড়ি ধস নামতে শুরু করে। পাহাড়ি ধস সোজা এসে ট্রেনের সাথে ধাক্কা মারে। ধাক্কার কারণে ট্রেন ট্রাক থেকে ছিটকে পড়ে। ট্রেনের সামনের অংশটা একটি ড্রেনের উপর পড়ে আর পিছনের অংশটা গভীর খাদে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনার কারণে ট্রেনের সমস্ত যাত্রীরা মৃত্যুবরণ করে। কার্টিস, মীনাক্ষী ও ইয়োনার কারণে ছোট বাচ্চাটি বেঁচে যায়। বর্তমানে তারা 4 জন শুধু বেঁচে আছে। গরম কাপড় পরে তারা বাইরে বেরিয়ে আসে। জন্মের পর জীবনের প্রথমবার পৃথিবীর আলো দেখতে পেয়েছে ইয়োনা। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা ও গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বেল আইকনে হিট করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো।